সাবেক আলোচিত সমালোচিত আইজিপি বেনজির আহমেদ ইতিমধ্যে দুবাই ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তার নিয়ে যতটুকু কৌতূহলের সৃষ্টি হয়েছে তার সাথে বেশি কৌতূহলের সৃষ্টি হয়েছে যে তাকে কি আদৌ দেশে ফিরে আনা সম্ভব কিনা, এই প্রশ্নটি সবার মধ্যে ঘুরপাক খাচ্ছে। দর্শক, আসলে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আসলে কোন কোন সমস্যায় সরকার পড়তে পারে সেই বিষয়গুলোই আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এই বিষয়ে সুস্পষ্ট একটি ধারণা দিয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্ট তিনি একটি পেজে একটি পোস্ট করেছেন, সেখানে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন যে আসলে যদি বেনজির আহমেদকে সরকার যদি চেষ্টা করে তাহলে ফিরিয়ে আনা সম্ভব হবে, তবে সেই ক্ষেত্রে সরকারকে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। দেখুন, সরকারের যে সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোর মধ্যে অন্যতম দায়িত্ব হচ্ছে যে আইনি নথিপত্র, নির্ভুল তথ্য উপস্থাপন এবং উচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্পর্ক যদি তৎপরতা থাকে তাহলে সেই ক্ষেত্রে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। তবে এই বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের সাথে সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে কোনো দ্বিপাক্ষিক প্রত্যাপন এই আইন বা এই চুক্তিটি নাই, যার কারণে 2014 সালে দুই দেশের মধ্যে তারা একটা এগ্রিমেন্ট অফ সিকিউরিটি কোঅপারেশন নামে একটা চুক্তি স্বাক্ষর করেছে। সেখানে এগ্রিমেন্ট ওয়ান ট্রান্সফার অফ সেন্টেন্সড প্রিজনার্স বিচারিক সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি তৈরি করা হয়েছে। কারণ প্রত্যেকটা দেশের সাথে, অনেক দেশের সাথে বাংলাদেশের সাথে প্রত্যাপন যেটা একটা চুক্তি থাকে, অর্থাৎ বন্দি বিনিময়। আমাদের দেশের কোনো আসামি যদি সেখানে গিয়ে যদি আটক হয় তাহলে তাকে বন্দি বিনিময় আইনের মাধ্যমে তাকে ফেরত দেবে। আবার তাদের দেশের কোনো যদি ক্রিমিনাল এদেশে যদি আটক হয় সেক্ষেত্রে তাদের বন্দি বিনিময় আইনের মাধ্যমে তাদেরকে ফেরত দেওয়া হবে। তো এই এগ্রিমেন্টটা হয়তোবা বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের নেই, তবে এই 2014 সালে তারা আমাদের দুই দেশের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছিল, সেখানে এগ্রিমেন্ট অফ অন সিকিউরিটি কোঅপারেশন নামে একটি এগ্রিমেন্ট হয়েছিল। সেটার উপর ভিত্তি করে যদি সরকার সদয় হয় বা সরকার যদি তাদের যদি গুরুত্বপূর্ণ যদি ভূমিকা পালন করে সেক্ষেত্রে বেনজির আহমেদকে ফিরে আনা সম্ভব। তিনি আরো উল্লেখ করেন যে প্রত্যাপন চুক্তি না থাকলেও বাংলাদেশের এক্সট্রাডিশন অ্যাক্ট 1974 এর 7 ধারা অনুযায়ী সরকার চাইলে সংশ্লিষ্ট দেশের সঙ্গে আইনের আওতায় প্রত্যাপন প্রক্রিয়া পরিচালনা করতে পারে। দেখেন, এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় 1974 সালের 4 ধারা, অর্থাৎ এখানে এক্সট্রাডিশন অ্যাক্ট নামে একটি আইন আছে, সেটার মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি বলেন যে এই যে কার্যক্রমগুলো যদি 30 দিনের মধ্যে যদি সরকার বাস্তবায়ন করতে পারে 30 দিনের মধ্যে, তাহলে 30 দিনের মধ্যে তাকে ফিরিয়ে এনে তাকে দেশের প্রচলিত আইন আছে তাকে সেই আইনের আওতায় এনে তাকে বিচার করার কার্যক্রম করতে পারবে বাংলাদেশ সরকার। তবে প্রত্যাপন আবেদনের সঙ্গে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা, এফবিআই চার্জশিট এবং তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ, অভিযুক্তের পরিচয় ও নাগরিকত্বের তথ্য, অপরাধের বিবরণ, প্রাসঙ্গিক আইন ও অভিযোগের সমর্থনে প্রমাণাদি সংযুক্ত করতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন। এখানে শিশির মনির মতে প্রত্যাপন আবেদন পাওয়ার পর ইউএ আদালত কয়েকটি বিষয় যাচাই করবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে যে অভিযোগকৃত অপরাধ এর আইনের অপরাধ কিনা বা ডুয়াল ক্রিমিনালিটি না কিনা, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা, বা বাংলাদেশ ফিরিয়ে আনার পর অভিযুক্ত ন্যায়সঙ্গত ও নিরপেক্ষ বিচার পাবে কিনা। এই বিষয়গুলো হয়তোবা সংযুক্ত আরব আমিরাতের সরকার তারা কিন্তু এটা যাচাই বাছাই করে দেখবে। জাস্টিফাই করে দেখার পরে যদি তাদের যদি মনে হয় যে হ্যাঁ বাংলাদেশের সাথে তাদের একটা সম্পর্ক দরকার, কূটনীতিক সম্পর্ক দরকার, সেই ক্ষেত্রে তারা এটার মাধ্যমে তারা ফিরিয়ে দিতে হয়তোবা এগ্রি হবে। তবে তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন যে এটা আমাদের একটা অতীতের একটা উদাহরণ আছে। তিনি নরসিংদী শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ খান হত্যা মামলার আসামি মহসিন মিয়া ও আরিফ সরকারকে ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। যথাযথ নথিপত্র সংশ্লিষ্ট দেশের সহযোগিতা থাকলে প্রত্যাপন সফল হওয়া সম্ভব। সর্বশেষে তিনি যে কথাটি বলেছেন যে বেনজির আহমেদকে সফল প্রত্যাপন নির্ভর করবে তিনটি বিষয়ের উপরে। সেটা 1 নম্বর হচ্ছে নিখুঁত ও শক্তিশালী আইনি নথিপত্র তৈরি করতে হবে, অভিযুক্তের পরিচয়, মামলার তথ্যের নির্ভুল উপস্থাপন, ধারাবাহিক ও উচ্চ পর্যায়ের কূটনীতিক তৎপরতা। সবচেয়ে মূল যেটা বিষয় আজকের এই ভিডিওতে, যেটা যে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যে কয়েকটি বিষয় সবচেয়ে সরকারকে গুরুত্ব সহকারে দেখতে হবে, তার মধ্যে সবচেয়ে অন্যতম 3টি মাধ্যম হচ্ছে, 3টি পয়েন্ট হচ্ছে নিখুঁত ও শক্তিশালী আইনি নথিপত্র তৈরি করতে হবে, নিখুঁত এবং শক্তিশালী আইনি নথিপত্র তৈরি করতে হবে, অভিযুক্তের পরিচয় মানে যে অভিযুক্ত যার নামে অভিযুক্ত আছে তার পরিচয়, মামলার তথ্যের নির্ভুল উপস্থাপন,
অভিযুক্তের পরিচয় সঠিকভাবে উপস্থাপন করতে হবে এবং তথ্যের যে মামলার যে তথ্য আছে সেই তথ্যগুলো সঠিক এবং নির্ভুলভাবে উপস্থাপন করতে হবে এবং ধারাবাহিক উচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতা, অর্থাৎ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যে কূটনীতিক যে তৎপরতা আছে এটাকে জোরদার করতে হবে। তবেই এই 3টি ক্ষেত্রে যদি বাংলাদেশ সফল হয় সেই ক্ষেত্রে বেনজিরকে ফিরিয়ে আনা সম্ভব। তবে এই বিষয়ের সাথে আমি একটি বিষয় অ্যাড করার চেষ্টা করছি, যেটা শিশির মনি এই তার পোস্টে জানায়নি। সেটি হচ্ছে যে বেনজির আহমেদ ইতিমধ্যে আমরা যতটুকু জানি, আসলে সেটা সত্যতা কতটুকু তা জানি না, তবে তার ব্যাপারে যতটুকু শুনেছি যে তিনি নাকি 3টি দেশের নাগরিক আছে। তবে 3টি দেশের নাগরিক থাকার কারণে এখানে আরেকটা ফ্যাক্ট তৈরি হতে পারে, এখানে আরেকটু কঠিন হতে পারে তাকে ফিরিয়ে আনার ব্যাপারটা। আমরা শুনেছি যতটুকু যে তিনি বাংলাদেশের তো নাগরিক আছে, তারপর সংযুক্ত আরব আমিরাত অর্থাৎ ইউএই এর একটা নাগরিকত্ব তারা আছে এবং তুরস্কের নাগরিকত্ব নাকি তারা আছে। তবে এই বিষয়টি খুবই জটিল আকার ধারণ করবে। তিনি যদি সত্যিকারে যদি তুরস্ক এবং ইউএই এর নাগরিক হয়ে থাকেন, সেই ক্ষেত্রে তাদের দেশের নাগরিক যখন একটা সমস্যা পড়বে তখন অবশ্যই সে দেশের সরকার বা তাদের ব্যক্তিগত কোনো আইন উকিল তার পক্ষে দাঁড়াবে, সেখানে তার আদালতের তাদের পক্ষ থেকে বা অপরাধী যে আসামির পক্ষ থেকে তাকে আবেদন করবে, সেই আবেদনগুলো ফয়সালা হওয়ার পরে তারপরে না বাংলাদেশ সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক যদি জোরদার করতে পারে সেই ক্ষেত্রে তাকে ফিরিয়ে আনতে পারে। এটা হচ্ছে ইউএই এর যদি সরকার যদি চায় যে এইরকম যদি প্রক্রিয়া দিন চলতে থাকে তাহলে হয়তো সেটা লেন্দি প্রসেস হতে পারে। অপরদিকে তুরস্কের নাগরিক যদি সত্যিকার সে হয়ে থাকে তাহলে তুরস্কের গভর্নমেন্ট থেকে তাকে তার জন্য কিন্তু ইউএই সরকারের কাছে আবেদন করতে পারে যে আমার নাগরিকের নামে তো আমার দেশে কোনো মানে ক্রিমিনাল কোনো রিপোর্ট নেই, তাহলে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে ইন্টারপোলের মাধ্যমে। তখন তারা হয়তো উল্লেখ করতে পারে যে বাংলাদেশ থেকে তার নামে ইন্টারপোলের মাধ্যমে তাকে নোটিশ দেওয়া হয়েছে, তার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সেক্ষেত্রে হয়তো একটু ঝামেলা বেশি বড় আকার ধারণ করতে পারে। সেটা হচ্ছে তুরস্কের সরকারের পক্ষ থেকে বা গভর্নমেন্টের পক্ষ থেকে যদি কোনো ধরনের আবেদন করা হয় তার জন্য, সেটা হয়তো বা সংযুক্ত আরব আমিরাতের এই মানে তাদের যে আইন আছে সেই আইনের মারপ্যাচ বা তাদের যে আইন প্রক্রিয়া সেগুলো অতিক্রম করে সেগুলো সবকিছু কমপ্লিট করে তাকে দেশে ফিরে আনাটা মানে খুব ইম্পসিবল হবে যদি বাংলাদেশ এবং ইউএই এর তাদের যদি কূটনীতিক তৎপরতা খুব জোরদার ভাবে যদি তারা সম্পর্ক স্থাপন করতে পারে, সেই ক্ষেত্রে হয়তো বা হইতে পারে, তবে নিশ্চয়তা কম এবং হইলেও সেটা লেন্দি একটা প্রসেস হবে। তবে এটি হচ্ছে সবচেয়ে আপডেট একটা বিষয় যে বেনজির আহমেদকে গ্রেপ্তার করেছে ঠিকই, কিন্তু তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারটা ধোঁয়াশা আছে। যদি গভর্নমেন্ট চায়, গভর্নমেন্টের সাথে যদি ইউএই এর কূটনীতির সম্পর্ক যদি জোরদার করতে পারে সেই ক্ষেত্রে হয়তো তাকে ফিরিয়ে আনা সম্ভব হইতে পারে। সেটা মানে 100% শিওর না, তবে চেষ্টা করলে হয়তো তাকে নিয়ে আসতে পারে। যদি আমি যে শেষে যে কথাটা বললাম, তিনি যদি তুরস্কের নাগরিক হয়ে থাকে বা ইউএই এর নাগরিক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে ফিরিয়ে আনাটা একটু জটিল হবে। তো সর্বশেষ আসলে দেখা যাবে সর্বশেষ কি ঘটে। তাকে ফিরিয়ে এনে বাংলাদেশের প্রচলিত আইনের যে সর্বোচ্চ শাস্তি এটা তো সবাই কামনা করছে, কারণ তার মাধ্যমে বিগত সরকার আমলে যতগুলো অপরাধ সংগঠিত হয়েছে সেটা মানে জঘন্য থেকে জঘন্যতম অপরাধগুলো তিনি তার মাধ্যমে কিন্তু সম্পন্ন করেছে। তো যাই হোক, আমরা যেটা এতক্ষণ পর্যন্ত আমরা যেটা আইনের যতগুলো বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা জানানোর চেষ্টা করলাম এবং সর্বশেষ যে বিষয়টি সবচেয়ে জটিল আকার ধারণ করেছে তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে যে জটিলতাগুলো তৈরি হচ্ছে সেই বিষয়গুলো আপনাদের সাথে শর্টকাট জানানোর চেষ্টা করলাম। দর্শক, আসলে আপনাদের এই বিষয়ে কোনো মতামত আছে কিনা, যদি মতামত থাকে তাহলে অবশ্যই ভিডিও কমেন্টস করে যাবেন। আর যদি ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো ইনফরমেশন দিয়ে থাকতে পারি তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন। চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন। ভালো থাকবেন, যে যারা অবস্থানে থেকে নিজেদের প্রতি খেয়াল রাখবেন। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।